আজকে যে অংশটা পড়ছি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ইন্টেন্সিটি ইন ইন্টারফারেন্স প্যাটার্ন। অর্থাৎ ইন্টেন্সিটি মানে আলোর তীব্রতাটা কিভাবে বাড়া কমা করবে সেইটার যদি আমি গ্রাফিক্যাল প্লট করি সেটাই বা কেমন দেখাবে সেইটা নিয়ে একটুখানি একটা আমরা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে দেখব। তা আমরা দুটো যে ওয়েভ ইন্টারফেয়ার করে ইন্টারফারেন্সটা ঘটাচ্ছে তাদের মধ্যে অবশ্যই একটা ফেজ ডিফারেন্স আছে, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। একটা ওয়েভকে ধরে নেওয়া হয়েছে y1 ইকুয়াল টু a0 সাইন ওমেগা টি, আর একটাকে ধরে নেওয়া হয়েছে y2 ইকুয়াল টু a0 সাইন ওমেগা টি প্লাস ফাই। কেন ধরা হয়েছে এক্ষেত্রে একটা কথা বলি, লাইট ওয়েভ মানেই সাইনোসয়েডাল হবেই এমন ধরে নেওয়ার কোনো কারণ নেই। কারণ আমি সেই তোমাদের আলোচনার সময় বলেছিলাম যে ওয়েভ প্যাকেটস তৈরি হয় এবং সেই ওয়েভ প্যাকেটসের এইরকম মানে কনস্ট্যান্ট ইন্টেন্সিটি কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড থাকবে সেরকম নাও হতে পারে, সেই ছাড়া ছাড়াও হতে পারে। তো যাই হোক, আমাদের ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা এইভাবেই ধরে এগোবো, সাইনোসয়েডাল ধরে নেব। এবং এই ইকুয়েশনগুলো ধরবার উদ্দেশ্য কি না, উদ্দেশ্য হচ্ছে ইন্টেন্সিটি ডিপেন্ডস আপন অ্যাম্পলিটিউড, এই A0 ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে। তাহলে অ্যাম্পলিটিউড আছে এমন এক্সপ্রেশন আমার দরকার। তাহলে সেই জন্য আমরা দুটো মানে কোয়ারেন্ট লাইট সোর্সের ওয়েভ এক্সপ্রেশন লিখেছি যেখানে ইন্টেন্সিটি দুটো সমান। কারণ ইন্টেন্সিটিগুলো সমান বা কাছাকাছি না হলে ইন্টারফারেন্স প্যাটার্নটা প্রমিনেন্ট হয় না। আমরা ধরে নিয়েছি ইন্টেন্সিটিগুলো সমান, শুধুমাত্র এদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স ফাই আছে। তাহলে রেজাল্টেন্ট একটা আরেকটার ঘাড়ে গিয়ে পড়ছে। তাহলে ন্যাচারালি সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী y ইকুয়াল টু y1 প্লাস y2, a0 কমন নিলে সাইন ওমেগা টি আর এদিকে সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা লাগাবো। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাতে এখানে তার মানে কী হবে, ওমেগা টি মানে সি প্লাস ডি বাই টু। তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু করলে ওমেগা টি প্লাস ওমেগা টি মানে টু ওমেগা টি প্লাস ফাই বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ ওমেগা টি মাইনাস ওমেগা টি মাইনাস ফাই বাই টু। এখানে ওমেগা টি কেটে গেল। তাহলে আমার এখানে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে এইখানে মাইনাস ফাইটা এর মাইনাসটা আমরা ভ্যানিশ করিয়ে দিতে পারি। এই কস ফাই ফ্যাক্টরটা এই অ্যাম্পলিটিউডের দিকে নিয়ে চলে এলাম, 2a0 cos ফাই বাই টু। এইখানে কোথাও টাইম পার্ট নেই। তাহলে এই গোটাটাই হচ্ছে তখন অ্যাম্পলিটিউড। তাহলে অরিজিনাল ওয়েভটা তখন সাইন ওমেগা টি প্লাস ফাই বাই টু এইরকম দাঁড়ালো। কারণ যে অংশটার মধ্যে এই টাইম পার্টটা থাকবে সেটাই তার মানে অরিজিনাল ওয়েভটা শো করবে, আর তার মানে তাছাড়া বাদ বাকি যে অংশটা ওটাটাই তাহলে অ্যাম্পলিটিউড। এবং অ্যাম্পলিটিউডে একটা কস ফাই বাই টু ঢুকে গেছে, একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন ঢুকে গেছে। হোয়াট ডাজ দিস মিন? তার মানে এখন অ্যাম্পলিটিউডটা আর কিন্তু কনস্ট্যান্ট নেই আলোর, সেটা একটা পিরিয়ডিক্যালি কমা বাড়া করছে, মানে অর্থাৎ পিরিয়ডিক্যালি কমা বাড়া করছে উইথ ডিস্টেন্স। অর্থাৎ একটা ডিস্টেন্স পরে, কিছুটা ডিস্টেন্স পরে যদি তুমি কম দেখো ইন্টেন্সিটি, আবার কিছুটা ডিস্টেন্স পরে বেশি দেখবে ইন্টেন্সিটি, আবার কিছুটা ডিস্টেন্স পরে কম দেখবে। অর্থাৎ কম বেশি এই জিনিসটা, এই প্যাটার্নটা তখন দেখতে পাবো। এই কথাটাই দেখো লেখা আছে, the amplitude is now a cosine function which indicates that the amplitude is varying periodically with time. এই হচ্ছে আমাদের ইন্টেন্সিটির যা এক্সপ্রেশন সেটা হচ্ছে এইটা। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনের ক্ষেত্রে আচ্ছা একটা জিনিস একটু দেখে নিই। ঠিক আছে, একটা জিনিস বলি, এই যে ফর্মুলাটা বেরোলো এইখান থেকে ইন্টেন্সিটির রাশিমালাটা আলাদা করে লেখা নেই। শুধু একটা জিনিস বলে রাখি, এই 2a0 cos ফাই বাই টু তোমরা এখানে লিখে নিতে পারো, 2a0 খাতায় লিখে নিতে পারো i ইকুয়াল টু ক্যাপিটাল I ইকুয়াল টু 2a0 cos ফাই বাই টু এর হোল স্কোয়ার। কেন এরকম? তার কারণ হচ্ছে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউডের স্কোয়ার। সবসময় যে কোনো সাইনোসয়েডাল তরঙ্গের বেলায় ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউডের স্কোয়ার। তাহলে এক কাজ করি, আমরা আই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে লিখি ইন্টু এই গোটাটার হোল স্কোয়ার। তাহলে এই গোটাটার হোল স্কোয়ার যদি হয় তাহলে 4a0 স্কোয়ার ইন্টু কোস স্কোয়ার ফাই বাই টু, আমার হোল স্কোয়ারটাকে ভেঙে দিলে তাহলে এই 4a0 স্কোয়ার, এই কস স্কোয়ার ফাই বাই টু এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1।
কসের ম্যাক্সিমাম ভ্যালু -1 থেকে +1, মানে এইটা হচ্ছে রেঞ্জ। তাহলে তার স্কোয়ার করছি যখন, তাহলে মাইনাস ভ্যালুটা আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু +1। তাহলে যখন এটা +1 হবে তখনই তার মানে আই ইকুয়াল টু আই ম্যাক্স, তখন তার মানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আই ম্যাক্স ইকুয়াল টু I0, সেটা I0টার ভ্যালুটা কত না 4A0²। এটা একটুখানি লিখে রেখো খাতায়, আমি সেটা এখানে মিস করে গেছি। আমরা এরপর নেক্সট টপিকে চলে আসবো, সেটা হচ্ছে ডিফ্র্যাকশন। আমি দেখলাম শুধু ওই গ্রাফটা এঁকেছিলাম কিনা। অ্যাকচুয়ালি ওই ইন্টেন্সিটির যে এক্সপ্রেশনটা এখানে বেরোলো, অর্থাৎ I ইকুয়াল টু 4A0 cos² 5/2, সেইটা যদি গ্রাফে প্লট করা হয় উইথ ডিস্টেন্স, মানে অর্থাৎ সেই গ্রাফটা দেখাবে এইরকম। দাঁড়াও দেখাচ্ছি। এই যে তলার যে গ্রাফটা, উপরেরটা নয়, এই তলার যে গ্রাফটা দেখছো, অর্থাৎ দেখো এইটা হচ্ছে রেফারেন্স লাইন, এই দিকটা এই জায়গাটা হচ্ছে তোমার সেন্ট্রাল অর্ডার। সেন্ট্রাল অর্ডার মানে হচ্ছে কি, এই যে ছবিটা আমরা দেখছি, এই যে ছবিটা কোথায় গেল, এই যে ছবিটা, এইখানটা হচ্ছে তার মানে আমি, এইটা হচ্ছে আমার সেন্ট্রাল ফ্রিঞ্জের পজিশন। এইখান থেকে আমি ধরো উপরের দিকে যেতে পারি, তলার দিকে যেতে পারি। উপরের দিকটাকে যদি মনে মনে পজিটিভ ধরি, তাহলে তলার দিকটা নেগেটিভ। তাহলে এই ছবিটাই তুমি হরাইজন্টালি যদি ভাবো, তাহলে এই দিকটা মনে করো ডান দিক, এই দিকটা মনে করো বাঁ দিক। তাহলে এইখান থেকে যত এদিকে যাব ইন্টেন্সিটি কমা বাড়া করতে থাকবে, এদিক থেকেও যত এদিকে যাব ইন্টেন্সিটি কমা বাড়া করতে থাকবে। অর্থাৎ আমরা ডিস্টেন্সটা মেজার করব ফ্রম হেয়ার। তাহলে এবার ইন্টেন্সিটি প্যাটার্নটা কীরকম হবে, ইন্টেন্সিটি প্যাটার্নটা এইটাকে যখন আমরা হোল স্কোয়ার করেছি, তখন দেখো cos² 5/2 এইটা এসছে। এইবার এর যে ভ্যালুর জন্যেই cos 5/2 এর ভ্যালু বার করো না কেন, সেটা যদি নেগেটিভও হয়, cos² 5/2 ইজ অলওয়েজ পজিটিভ। তাই জন্যে এই যে ছবিটা, অর্থাৎ এই যে ছবিটা, এই ছবিটায় দেখো এই রেফারেন্স লাইনের তলায় নেগেটিভ পোর্শনে কিন্তু এই সাইনোসয়েডাল প্যাটার্নগুলো কিন্তু নামেনি। অর্থাৎ এইখানে ম্যাক্সিমাম, আবার এখানে, তার মানে সহজ কথা এই জায়গাটা, তার মানে ধরো এইটা তো সেন্ট্রালের পরে এই জায়গাটায় সবচেয়ে তীব্র আলো দেখতে পাবো, এখানটা আবার অন্ধকার। আবার এখানটা এই জায়গাটা সবচেয়ে তীব্র আলো, এখানটা অন্ধকার। এখানটা আবার তীব্র, এখানটা অন্ধকার। আমি যদি একটু ম্যাগনিফাই করে নিই তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এই গ্রাফটায় দেখো, এইখানটায় তোমার এটা সেন্ট্রাল ফ্রিঞ্জ, এইখানটায় তার মানে সবচেয়ে তীব্র সেন্ট্রাল অর্ডার। তারপর এইখানটায় আরও তীব্র, এই জায়গাটা ডার্ক, এই জায়গাটা ব্রাইট, আবার এই জায়গাটা ডার্ক, এই জায়গাটা ব্রাইট। এবং দেখো প্রত্যেকটা অর্ডারের ইন্টেন্সিটি লেভেলটা কিন্তু একই আছে, কমেনি, একই আছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে এক্সপ্রেশনটা ধরে আমরা হিসেব করলাম, এই গ্রাফটা যে এক্সপ্রেশন ধরে আঁকলাম, সেই এক্সপ্রেশনটা, অর্থাৎ সেই এক্সপ্রেশনটা হচ্ছে এইটা 2A0 cos 5/2 তার হোল স্কোয়ার, মানে 4A0² cos² 5/2। এইখানে কিন্তু কোথাও আস্তে আস্তে যে ইন্টেন্সিটি কমবে এমন কোনো কিন্তু এক্সপ্রেশনের মধ্যে নেই। cos এর ভ্যালু, মানে cos ফাংশন বা cos² ফাংশন যাই বলো না কেন, সেই ফাংশনটা মানে cos, আমি একটা উদাহরণ দিই, ধরো cos 90 ডিগ্রির যা ভ্যালু, cos 270 ডিগ্রি তো তাই ভ্যালু। cos 270-এর সঙ্গে 180 যদি যোগ করি তাহলে 360, মানে 450 ডিগ্রিরও তাই ভ্যালু, cos 450 ডিগ্রিরও তাই ভ্যালু। আবার cos 0 ডিগ্রিরও যা ভ্যালু, cos 180 ডিগ্রি তাই ভ্যালু, cos তোমার অবশ্য cos 0-তে 1 হয়, cos 180 ডিগ্রিতে -1 হয়, কিন্তু আমরা cos² ফাংশন নিয়ে ভাবছি বলে সবগুলোতেই আমরা 1 ধরছি, কারণ 1 এর হোল স্কোয়ার করলেও 1, -1 এর হোল স্কোয়ার করলেও 1। তার মানে সহজ কথা বলতে গেলে এই ইন্টেন্সিটিটা আমি যত দূরেই যাই না কেন, তার পরিমাণটা ডিক্রিজ করবার কোনো লক্ষণ নেই, একদম তাই জন্য এই লেভেল অবধি আছে। কিন্তু ডিফ্র্যাকশনে একটু অন্য জিনিস দেখব। এবার ডিফ্র্যাকশন আর ইন্টারফারেন্সের মধ্যে বেসিক তফাৎ কি, আমরা ইন্টারফারেন্সে কি পড়েছি না, ইন্টারফারেন্সে পড়েছি যে দুটো
সুসংগত আলোক উৎস মানে দুটো কোয়ারেন্ট সোর্স অফ লাইট, তারা মোটামুটি তাদের ইন্টেন্সিটি বা অ্যামপ্লিটিউড প্রায় সমান, আর তাদের মধ্যে যদি একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকে এবং তারা একে উপরের উপর সুপারপোজ করে, তাহলে তারা একটা প্যাটার্ন তৈরি করে, ডার্ক ব্রাইট এরকম একটা প্যাটার্ন তৈরি করে, এবং সেই প্যাটার্নটাকে ইন্টারফারেন্স প্যাটার্ন বলা হয়। এই ঘটনাটাকে ইন্টারফারেন্স বলা হয়, অর্থাৎ একটা ওয়েভ আর একটা ওয়েভের সঙ্গে ইন্টারফেয়ার করছে, নাক গলাচ্ছে সহজ কথায়। এই ডিফ্র্যাকশন বিষয়টা প্রথম মানে আসলে ডিফ্র্যাকশনও বেসিক্যালি একটা ইন্টারফেয়ারেন্সই, সেটা আমরা পরে বুঝতে পারবো। ডিফ্র্যাকশনটাকে আলাদা করে পড়া হয়েছিল, তার কারণ হচ্ছে ডিফ্র্যাকশনটা লক্ষ্য করা হয়েছিল যে যখন কোনো শার্প অবস্ট্যাকলের উপর আলো গিয়ে পড়ে, মানে ধরো একটা রেজার ব্লেডের এজ, মানে যেটা খুব ধারালো, সেই রকম কোনো অবস্ট্যাকলে যদি তুমি আলো ফেলো, খুব মানে কোহেরেন্ট লাইট ফেলা যায়, সেই আলোটা দেখা যায় যে ওই অবস্ট্যাকল থেকে বেঁকে যাচ্ছে মানে সেটা স্ট্রেট লাইনে যাবার কথা, আমরা ছোট থেকে পড়ে এসেছি লাইট অলওয়েজ ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, কিন্তু ওইখানে গিয়ে কিন্তু সেই স্ট্রেট যে যাবার যে শর্তটা সেটা কিন্তু সে মানছে না। অর্থাৎ ডিফ্র্যাকশন বেসিক্যালি যদি ডেফিনিশন হিসেবে ডিফ্র্যাকশনকে পড়া হয়, তখন কিন্তু বলা হয় যে ডিফ্র্যাকশন ইজ দ্য বেন্ডিং অফ লাইট ফ্রম এ শার্প অবস্টাকল উইদিন ইটস পাথ, ফ্রম দ্য এজ অফ দ্য শার্প অবস্টাকল, মানে কোনো একটা ধারালো বাধা তার রাস্তার মধ্যে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, সেই অবস্টাকলের ধার থেকে আলোর গতিপথটা বেঁকে যায়। তা সেই ডিফ্র্যাকশনের এক্সপেরিমেন্ট করার জন্য আমরা সাধারণ আলোতে ডিফ্র্যাকশন ওইভাবে বুঝতে পারি না, লেজারে বোঝা যায়। কারোর কাছে যদি লেজার টর্চ থাকে তোমাদের, তোমরা একটা ওই দাড়ি কামাবার যে রেজার ব্লেড হয়, সেই ব্লেডের মধ্যে দিয়ে, মানে মধ্যে দিয়ে বলবো না, রেজার ব্লেডের ধার বরাবর ফেলবে, দিয়ে দেয়ালে আলোটা, মানে অর্থাৎ অ্যাজিভ যেন লেজারের বিমটা আধখানা ব্লেডে ঢাকা পড়ে, আধখানা তোমার দেয়ালে গিয়ে পড়ে, এই অবস্থায় ফেলবার চেষ্টা করবে। দেখবে রেজার ব্লেডটা না থাকলে যে জায়গায় গিয়ে স্পটটা পড়ছে, যখন রেজার ব্লেডটা ওর ওই গতিপথে বসাচ্ছ, তখন দেখবে স্পটটা একটু সরে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ ডিফ্র্যাকশন। এটা লেজারে বোঝা যায় কেন? লেজার লাইট মোটামুটি কোহেরেন্ট, ঠিক আছে। সাধারণ আলো, আমাদের যে বাড়ির যে আলো ব্যবহার করি আমরা, সেগুলো কিন্তু কোহেরেন্ট নয়, কোহেরেন্স তার মধ্যে প্রায় থাকে না। বেশ, আপনি দেখিয়েছিলেন সেই ক্লাস 10-এ। ওই দুটো ব্লেডের মধ্যে ফাঁক দিয়ে না? হ্যাঁ। বেশ, এবার আমরা ক্যালকুলেশন পার্টে চলে আসি। আমরা এখানে যেটা নিয়েছি, এটা একটা সিঙ্গেল স্লিট। স্লিট মানে কি না, এটা এই অর্থাৎ এই জিনিসটাই হচ্ছে একটা ছোট্ট ছিদ্র, মানে আলো এই পথে আসছে, প্যারালাল বিম অফ লাইট এসে পড়ছে, কিন্তু এই মাঝখানে এই জায়গাটা হচ্ছে, এই আমি যেখান থেকে হাতটা রেখেছি সেখান থেকে এইটুকু হচ্ছে ছিদ্র। লেট মি ম্যাগনিফাই ইট। এইখান থেকে এই এতটা হচ্ছে ছিদ্র। তার মানে এই ছিদ্রটা আসলে খুব ছোট, এটা হয়তো 0.1 মিলিমিটার কি 0.2 মিলিমিটার সরু ছিদ্র, কিন্তু আমরা এটাকে ম্যাগনিফাই করে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি কি ঘটনাটা ঘটছে। এবং এটা হচ্ছে সেন্ট্রাল লাইন এই ছিদ্রের, এবং ধরে নিচ্ছি এই পয়েন্টে যে লাইট রেটা আছে, সেই লাইট রেটা হাইগেন্স ওয়েভ অপটিক্সের প্রিন্সিপাল অনুযায়ী, হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী, এইটা হচ্ছে এই যে এই ওয়েভ ফ্রন্ট, মানে এই যে আলো এসে পড়ছে, তার যে ওয়েভ ফ্রন্ট এখানে পৌঁছচ্ছে, তার একটা পয়েন্ট নিশ্চয়ই এটা, সেই পয়েন্টটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। তেমনি করে এইখানে যেটা এসে পৌঁছবে সেটাও সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। রাদার এর মাঝখানে যে অসংখ্য পয়েন্টস আছে, সবগুলোই একটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে, সব পয়েন্টগুলোই, অসংখ্য সোর্স আছে। তা আমরা অসংখ্য সোর্স নিয়ে এক্সপ্লেনেশনটা তো দিতে পারবো না। আমরা মোটামুটি এখানে দেখো 1 2 3 4 5 6 7টা পয়েন্ট ধরে নিয়েছি, তাই জন্য এই 1 2 3 4 5 6 7 অবধি দাগ দিয়ে রেখেছি নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধার জন্য। এবং স্লিট উইডথটা হচ্ছে এ, আর এর সেন্ট্রাল লাইন থেকে তাহলে এই দুটো
পয়েন্টের অর্থাৎ দুটো এজের ডিস্টেন্স হচ্ছে a/2, এদিকে a/2, এদিকে a/2। বেশ, এইবার একটা জিনিস দেখি, এই অ্যাঙ্গেলটা ধরা যাক থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা এবং এই অ্যাঙ্গেলটাও থিটা। এটা ওই ইন্টারফারেন্স যখন করেছিলাম সেটা অলরেডি পড়ে এসেছি, এটা নতুন করে প্রমাণ বা বোঝানোর দরকার নেই আশা করি। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যেটা ভেতরের অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এই যে ট্রায়াঙ্গেল হচ্ছে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, সেই পারপেন্ডিকুলারটা এই লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে দ্যাট ইজ থিটা। এইটাকে ধরা যাক এক্স। তাহলে এক্স আর এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটা পারপেন্ডিকুলার আর এটা হাইপোটেনিউস, তাহলে এক্স বাই এ হচ্ছে সাইন থিটা, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। আর এই ছোট ট্রায়াঙ্গেলে অর্থাৎ এইটুকু যদি a/2 দিয়ে ভাবি, তার মানে এইটা তো 7 নম্বর আর 1 নম্বরের মধ্যে কেস। এবার 1 আর 4-এর মধ্যে, অর্থাৎ এইটা হচ্ছে 1 আর এইটা হচ্ছে 4, তাহলে এইটুকুর মধ্যে এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা, আমি ম্যাগনিফাই করতে হবে আর একটু, ধরো এই যে ছোট ট্রায়াঙ্গেলটা অর্থাৎ 1 নম্বর আর 4 নম্বর বলেছি, 1 নম্বর রে মানে হচ্ছে এই রেটা, আর 4 নম্বর রে হচ্ছে সেন্ট্রাল লাইন দিয়ে যে রেটা আছে সেটা হচ্ছে 4 নম্বর। তার মানে সেইটুকুর মধ্যে এই ডিস্টেন্সটুকু, তাহলে এই এতটা যদি এক্স হয় তাহলে এইটুকু নিশ্চয়ই x/2 আর এইটুকু তাহলে a/2, সিমেট্রি তাই বলে। তাহলে এবার তাহলে এইটুকু হচ্ছে x/2 হচ্ছে a/2 সাইন থিটা। এই যে 1 এবং 4-এর মধ্যে পথ পার্থক্য, ইয়েস দিস ইজ দ্য পাথ ডিফারেন্স। এই ডিস্টেন্সটা কি আসলে? পাথ ডিফারেন্স, অর্থাৎ স্ক্রিনে পৌঁছবার সময় কে কতটা রাস্তা বেশি যাচ্ছে, কে কতটা রাস্তা বেশি যাচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যেহেতু অ্যাজ সাচ কোনো মানে এখানে যেহেতু অসংখ্য সোর্স আছে, তার মানে 1 নম্বর রে কিন্তু 2, 3, 4, 5, 6, 7 সবের সঙ্গে ইন্টারফেয়ার করছে, 2 নম্বর রশ্মিটাও তেমনি 3, 4, 5, 6, 7, 1 সবগুলোর সঙ্গে ইন্টারফেয়ার করছে, অর্থাৎ প্রতিটি রশ্মির সঙ্গে ইন্টারফেয়ার করছে এই ক্ষেত্রে। এটা কেবলমাত্র 1 এবং 4-এর মধ্যে পথ পার্থক্য আমরা হিসেব করেছি। ঠিক একই কারণে 4 এবং 7-এর মধ্যেও পথ পার্থক্য একই হবে, x/2 = a/2 sin থিটা। এইবার যদি x/2 = a/2 sin থিটা = λ/2 হয় তবে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটবে। কি করে পেলেন স্যার? না, এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের যে আমাদের কন্ডিশন সেইটা থেকেই। বেশ, সেটা একবার রিক্যাপে খুলে বার করি। কন্ডিশন ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কোথায় গেল? এই যে ধ্বংসাত্মক ব্যতিচার, এর ক্ষেত্রে তোমার পথ পার্থক্য যেটা হবে, মানে পাথ ডিফারেন্সটা হবে, সেটা এম এর ভ্যালু তো 0 হতে পারে, আমি 0ই যদি বসাই তাহলে শুধু λ/2, বুঝতেই পারছো এটা λ/2টা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। তাহলে আমার তো এইটাই তো হচ্ছে ডিফ্র্যাকশনের বেলায় তোমার ক্রাইটেরিয়া, পথ পার্থক্যটা বা পাথ ডিফারেন্স তো x/2, তাহলে সেইটা λ/2 হলে বা λ/2 বা 3 λ/2 হলেও হবে, আপাতত λ/2 ধরেই হিসেব করি, তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটবে, নট ডিফ্র্যাকশন। আমি এখনো ইন্টারফারেন্সের কথা বলছি। তাহলে a/2 sin θ = λ/2, তাহলে a sin θ সমান λ, তাহলে sin θ = λ/a। এইবার রেখাছিদ্রটা দুইটি অংশে বিভক্ত করে কিন্তু এই কাজটা করেছি, অর্থাৎ এটাকে a/2 করেছি, এটা a/2 করেছি। আমি যদি এটাকে 4টে ছোট ছোট অংশে বিভক্ত করতাম, a/4, 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 তখন কি হতো? 4টি অংশ বিভক্ত হলে সমগ্র অংশ বিবেচনা করলে sin θ হতো 2 λ/a। কেন না, এখানে x/4 মনে মনে ভাবো, এখানে x/4 হতো, এখানে a/4 হতো, এখানে λ/2টা λ/2ই থাকতো, তখন তাহলে এই sin θ = λ/, মানে এইখানে যদি 4 থাকে, এই জায়গাটা যদি 4 থাকে, তাহলে
এ বাই ফোর ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বাই টু, তাহলে ফোরটা যদি এদিকে ক্রস মাল্টিপ্লাই করি আমি, তাহলে ফোর বাই টু মানে টু ল্যামডা বাই এ, তাহলে চারটি অংশে বিভক্ত হলে সাইন থিটা হতো টু ল্যামডা বাই এ। ল্যামডা বাই এ হয়েছিল হাফ হাফ ভাগ করেছিলাম যখন, চারটি অংশে বিভক্ত হলে টু ল্যামডা বাই এ, ছয়টি অংশে যদি বিভক্ত করতাম একই যুক্তিতে থ্রি ল্যামডা বাই এ হতো। তাহলে তোমার এই যে চারটি অংশে বিভক্ত করে এই জায়গাটা এ বাই ফোর সাইন থিটা হচ্ছে সেটা দেখিয়েছি আর কি, তখন এ বাই ফোর সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বাই টু, যেটা মুখে তোমাদের বললাম সেটা এখানে কষে দেখিয়ে দিয়েছি যে এ বাই টু সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বাই টু দুটো অংশে বিভক্ত করেছি যখন, আর যখন চারটি অংশে বিভক্ত করেছি, এই যে একটা অংশ, দুটো অংশ, তিনটে অংশ, চারটে অংশ, তখন এই এ বাই ফোর সাইন থিটা ইকুয়াল টু তখন ল্যামডা বাই টু, সেই শর্ত অনুযায়ী সাইন থিটা ইকুয়াল টু টু ল্যামডা বাই এ, ছটার জন্য হবে থ্রি ল্যামডা বাই এ। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের সাধারণ শর্ত হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা বাই এ, এম ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এরকম। তাহলে আমরা থিটা তো খুব ছোট্ট, এখানে আমরা সেই এই অ্যাপ্রক্সিমেশনটা তো বহু জায়গায় করেছি। আমরা ধরো এই দু জায়গায় একটা ইন্টারফারেন্স ঘটছে, সেই ইন্টারফারেন্সটা আমরা একটা অ্যাঙ্গেলটা থিটা ওয়ান নিচ্ছি, অর্থাৎ ফার্স্ট যেখানে অন্ধকারাচ্ছন্ন অঞ্চল হচ্ছে সেই মানে সেই বিন্দুটা এই সেন্ট্রাল পয়েন্ট থেকে যে অ্যাঙ্গেল করছে দ্যাট ইজ থিটা ওয়ান, সেকেন্ড অন্ধকারাচ্ছন্ন অঞ্চলটা এই সেন্ট্রাল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে থিটা টু, এই ধরে নিয়েছি। এইটা হচ্ছে ওয়াই ওয়ান, এইটা হচ্ছে ওয়াই টু, এটা এদিকে মাইনাস ওয়াই ওয়ান নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনাস ওয়াই টু। দেখি কি হিসেব করছি, কেন টেনে নিয়ে গেলাম, কারণ আমার এখানে হিসেব করতে সুবিধা হবে বলে, নাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাস থিওরেম যদি লাগাতাম ওই রুট ওভার দিয়ে অনেক বাজে এক্সপ্রেশন থাকতো। সাইন থিটা ওয়ান অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ট্যান থিটা ওয়ান, তাহলে ট্যান থিটা ওয়ান যদি নাও তাহলে তার জন্য লম্ব বাই ভূমি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে ওয়াই ওয়ান বাই দিস ডিস্টেন্স, সেটা এখানে ক্যাপিটাল এল লেখা হয়েছে, অর্থাৎ ডিস্টেন্স অফ দ্য স্লিট ফ্রম দ্য স্ক্রিন সেটা ক্যাপিটাল এল, তাহলে ট্যান থিটা ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান বাই এল, তাহলে ল্যামডা বাই এ, অর্থাৎ এটা তো ফার্স্ট অর্ডার, এর আগে তো কোনো অন্ধকারাচ্ছন্ন অঞ্চল নেই, তাহলে এম এর ভ্যালুটা তখন কত, এম এর ভ্যালুটা তখন ওয়ান, তাহলে এম এর ভ্যালু যদি ওয়ান বসাই, ল্যামডা বাই এ সাইন থিটা আর এই সাইন থিটা একই, তাহলে এইখানে আমি ওয়ান বসিয়েছি, ল্যামডা বাই ইকুয়াল টু ওয়াই ওয়ান বাই এল, এই যে ওয়াই ওয়ান বাই এল বেরোলো, তাহলে ওয়াই ওয়ান হচ্ছে এল ল্যামডা বাই এ ফর ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ। দেখো এই জায়গা অবধি কারোর যদি বুঝতে কোথাও অসুবিধে থাকে আমায় বলো, নাহলে আমি আরও এগোবো যখন সব গুলিয়ে ঘেঁটে যাবে। না স্যার, আপাতত নেই। আচ্ছা, তাহলে একই যুক্তিতে এই সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জটা সেটা যদি থিটা টু অ্যাঙ্গেল করে, তাহলে একই রকমভাবে সাইন থিটা টু ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ট্যান থিটা টু ইকুয়াল টু, তাহলে দিস ইজ ওয়াই টু ধরেই নিয়েছি বাই এল, ওয়াই টু বাই এল, তাহলে ঠিক একই যুক্তিতে সেকেন্ড অর্ডারের জন্য এই এম এর ভ্যালুটা টু বসাবো, তাহলে টু ল্যামডা বাই এ, তাহলে টু ল্যামডা বাই এ ইকুয়াল টু ওয়াই টু বাই এল, দ্যাট গিভস ওয়াই টু ইকুয়াল টু টু এল ল্যামডা বাই এ ফর সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ। ঠিক একই রকমভাবে ফর এমএথ ডার্ক ফ্রিঞ্জ এরকম ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ এরকমভাবে যাবে, ফর এমএথ ডার্ক ফ্রিঞ্জ জেনারেলাইজ যদি করি, দেখো এই যে দুটো এক্সপ্রেশন দেখতে পাচ্ছ এল ল্যামডা বাই এ টু এল ল্যামডা বাই এ, ফার্স্টের জন্যে তার মানে মনে মনে ভাবো এখানে ওয়ান গুণ আছে, এখানে তার মানে টু যেহেতু হয়েছে, তাহলে এমএথ ডার্ক ফ্রিঞ্জের জন্য তাহলে ওয়াই এম ইকুয়াল টু এম এল ল্যামডা বাই এ লিখতে পারি। আর এম প্লাস ওয়ানের ডার্ক ফ্রিঞ্জ ঠিক তার পরের ডার্ক ফ্রিঞ্জটার জন্যে ঠিক একই রকমভাবে এম ইজ রিপ্লেসড বাই এম প্লাস ওয়ান, তাহলে ফ্রিঞ্জ উইথ কতটা এম এর ডার্ক ফ্রিঞ্জের, তাহলে এম প্লাস ওয়ান থেকে এটা বিয়োগ করবো ওয়াই এম প্লাস ওয়ান মাইনাস ওয়াই এম, তাহলে এটা বিয়োগ করলে এম প্লাস ওয়ান মাইনাস এম, এল ল্যামডা বাই এ কমন গেল, তাহলে এম এম কেটে গেল, পড়ে রইল এল ল্যামডা বাই এ, তাহলে এল ল্যামডা বাই এ ইজ দ্য উইথ অফ এম এথ ডার্ক ফ্রিঞ্জ। অ্যাকচুয়ালি মানে আপাতত এটা বললাম বটে, তারপরে
অন্য আর একটা কথা বলবো, উইডথ, এখানে ফ্রিঞ্জ উইডথ কথাটা ব্যবহার করাটা এখানে ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না সেটা একটু পরে আলোচনা করছি, কারণ এখন বললে আবার সেই ঘেঁটে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে ফ্রিঞ্জ উইডথ কথাটাতে আপত্তি আছে আমার। ইন্টারফারেন্সের বেলায় ঠিক আছে, ডিফ্রাকশনের বেলায় ফ্রিঞ্জ উইডথ কথাটা ব্যবহার করা যাবে না। বেশ, এখানেও অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইডথ লিখছে, বইতেও লিখেছে, আমিও লিখেছি, কিন্তু বইতে লিখে দিয়েছেন যিনি, তিনি, তার তো আর দায় নেই এক্সপ্লেন করার, মাস্টারমশাইরা মানে সেই দায়টা আর কি মাস্টারমশাইদের পড়ে। তো যাকে অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইডথ বা কৌণিক পটিপ্রস্থ যেটা, সেটা কতটা না, সেটা এই থিটা ওয়ানটাকে অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইডথ বলা হয়। এই যে ফার্স্ট অর্ডারটা যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইডথ, এবং সেটা সাইন থিটা ওয়ান, যেহেতু থিটা ওয়ান খুব ছোটো, সেটা প্লাস মাইনাস ল্যামডা বাই, বিকজ এদিকেও তোমার একটা ডার্ক ফ্রিঞ্জ হচ্ছে, এদিকেও একটা ডার্ক ফ্রিঞ্জ হচ্ছে, তাহলে এদিকের জন্য যদি তোমার প্লাস হয়, এদিকটা তাহলে মাইনাস, তাই জন্য প্লাস মাইনাস ল্যামডা বাই এ বসানো হয়েছে। তাহলে ফর সেন্ট্রাল ব্রাইট অর্ডার, সেন্ট্রাল ব্রাইট অর্ডারের ফ্রিঞ্জ উইডথ কতটা না, এদিকে যেমন থিটা ওয়ান অ্যাঙ্গেল করেছে সেন্ট্রাল অর্ডারটা, এদিকেও তো থিটা ওয়ান অ্যাঙ্গেলই করবে, তাহলে অ্যাকচুয়ালি টু থিটা ওয়ান অ্যাঙ্গেল করেছে, তাহলে টু থিটা ওয়ান অ্যাঙ্গেল করলে তাহলে টু ল্যামডা বাই এ, সেন্ট্রাল ব্রাইট অর্ডারের ফ্রিঞ্জ উইডথ হচ্ছে টু ল্যামডা বাই এ। ডিফ্রাকশন প্যাটার্ন ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্টারফারেন্স প্যাটার্ন উইদিন অ্যান এনভেলপ। এই যে কথাটা লিখেছি এটা খুব গুরুত্বপূর্ণ। কেন না, ডিফ্রাকশনের ইন্টেন্সিটি ক্যালকুলেশন তোমাদের নেই বলে বোধহয় করিনি। ডিফ্রাকশনের ক্ষেত্রে ইন্টারফারেন্সের বেলা যেমন ইন্টেন্সিটিটা একদম কনস্ট্যান্ট দেখেছিলাম, কমা বাড়া নেই, কিন্তু ডিফ্রাকশনের ক্ষেত্রে দেখা যায় যে ইন্টেন্সিটিটা এরকম বাড়ছে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হচ্ছে, আবার কমছে, কমে মিনিমাম হচ্ছে, আবার এইখানে ম্যাক্সিমাম হচ্ছে, আবার এখানে মিনিমাম হচ্ছে। মজাটা হচ্ছে, তুমি ভালো করে ভাবো, তোমার একটা মানে এই যে প্যাটার্নটা তলায় ইন্টারফারেন্স প্যাটার্নটা আছে, সেই ইন্টারফারেন্স প্যাটার্নটাই যেন এইরকমভাবে কাঁচি চালিয়ে ছোট করে দেওয়া হয়েছে। শুধু ছোট করে দেওয়া হয়নি, মানে এইখানে যেমন এইটা এইখানে এসে শেষ হয়ে গেছে, অর্থাৎ এই যে ফার্স্ট অর্ডারটা, এই যে ইন্টারফারেন্সের যে ফার্স্ট অর্ডার আর এইখানে ডিফ্রাকশন প্যাটার্নের যে ফার্স্ট অর্ডার, সেটা ইন্টারফারেন্স প্যাটার্নটা যখন গোটাটা গেছে, মানে তীব্রতাটা সম্পূর্ণ হয়েছে, এখানে কিন্তু তীব্রতাটা এখানেই মানে এই লেভেল অবধি উঠেছে, তার চেয়ে বেশি ওঠেনি। এটা তো ইন্টেন্সিটি অ্যাক্সিস। তারপরেরটা এর যেমন পুরোটা এসছে এই অবধি উঠেছে, এর চেয়ে ওঠেনি। তার মানে অর্থাৎ সহজ কথা বলতে গেলে এই ডিফ্রাকশন প্যাটার্নের মধ্যে ইন্টারফারেন্স প্যাটার্নটা ঢুকে আছে, কিন্তু এই জায়গাটায় টোটালি ডার্ক। তাহলে এই জায়গাটা হচ্ছে তার মানে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ আমি বলতে পারি। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ ফ্রম দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা। এই জায়গাটা তার মানে সেন্ট্রাল ম্যাক্সিমা, সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে এইটার ডিস্টেন্সটা হচ্ছে ওই y1 বা y2 যেগুলো লিখছিলাম সেইটা। তাহলে এইটা তো জাস্ট একটা পয়েন্ট মাত্র, তার আবার উইডথ কি? এই যে ফ্রিঞ্জ উইডথ কথাটায় আমার আপত্তি আছে বললাম, এই আপত্তি থাকার কারণ হচ্ছে এইটা তো একটা পয়েন্ট, এই জায়গাটা পুরোপুরি ডার্ক, বাদ বাকি জায়গাগুলো তো ডার্ক নয়। এখান থেকে ইন্টেন্সিটি আস্তে আস্তে অ্যাজ ইফ তার মানে বেড়েছে, আবার এখান থেকে এতটা ইন্টেন্সিটি বেড়েছে, আবার এখানে ইন্টেন্সিটি বেড়েছে। মজাটা হচ্ছে যদি বলো এর কি কেন স্যার এটা এই রকমই শেপ হবে সেটা দেখান, সেটা তাহলে আমাকে সেই জায়গাটা কোষে দেখিয়ে দিতে হবে। সেটা একটা ট্যান থিটা ইকুয়াল টু থিটা গ্রাফ আসে, কি করে আসে, কোথায় কোথায় মানে কিছু কিছু ইকুয়েশন আছে যেটা তোমার গ্রাফিক্যাল প্রসেস ছাড়া সলভ করা যায় না, মানে সেই জিনিস তোমরা দেখোনি আর কি। তোমরা তো জানো ইকুয়েশন সলভ করা অ্যালজেব্রিক্যালি যায়, যে ইকুয়েশনই হোক না কেন, কিন্তু কিছু কিছু ইকুয়েশন আছে তারা কিন্তু গ্রাফ ছাড়া কিন্তু সলভ করার কোনো রাস্তা নেই। অদ্ভুত, ম্যাথামেটিক্সের এইটাই হচ্ছে বিউটি। তা এইখানেও সেরকম একটা ইকুয়েশন আসে আর কি, ট্যান থিটা ইকুয়াল টু থিটা। সেই ইকুয়েশন থেকে ইকুয়েশনটাকে গ্রাফিক্যালি সলভ করলে এই পার্টিকুলার ভ্যালুগুলো অবটেন করা যায়, পাওয়া যায়। তা সেটা আমাদের ওই জটিলতাটা উচ্চ মাধ্যমিকের সিলেবাসে নেই বলে আমি এখানে আর পড়াইনি। তো যদি চাও তাহলে আমাকে করতে হবে,
বা জোগাড় করতে হবে কোনো জায়গা থেকে। আপাতত এইটুকু জেনে রাখো যে ইন্টেন্সিটি প্যাটার্নটা মানে এই ডিফ্র্যাকশনের ইন্টেন্সিটিটা এইরকমই, মানে এর চেয়ে বেশি বাড়ে না আর কি, কিন্তু এই জায়গাটা একদম ডার্ক। তাহলে মজাটা হচ্ছে কি না, মজাটা হচ্ছে যে এর বেলায় আমরা এই জায়গাটা কেবলমাত্র টোটালি ডার্ক পাবো, কিন্তু এইখানে আবার ব্রাইট পাবো, এইখানটায় আবার ডার্ক পাবো, হিসাব মতো ডার্ক পাবো। আসলে এই যে এনভেলপটা, এটা একটা হাইপোথেটিক্যাল এনভেলপ। তুমি যদি এক্সপেরিমেন্ট করো, আমাদের যেমন এমএসসিতে প্রথম যখন ক্লাস করতে গেলাম ফার্স্ট সেমিস্টারে, ফার্স্ট এক্সপেরিমেন্ট এটা দিয়েছিল, এবং এটা দিয়েছিল, এবং এই এক্সপেরিমেন্টটা মানে অর্থাৎ এই ডিফ্র্যাকশনের এক্সপেরিমেন্টটা করে এই গ্রাফটা আঁকতে হবে এমএসসিতে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি একটু ম্যাগনিফাই করি, ম্যাগনিফাই করছি এই কারণে যে এই যে গ্রাফটা, এই উপরের গ্রাফটা, এবং মজার ব্যাপার হচ্ছে আমরা লেজার বিম দিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম, তা লেজার বিম দিয়ে ইন্টেন্সিটিটা রিড করার জন্য একটা সেন্সার ছিল, সেই সেন্সারটাকে ডিসপ্লেস করে 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 রিডিং নিতে হতো। তা আমার মোটামুটি তার মানে ধরো এই যে পিকটা এইভাবে উঠছে আবার নামছে, আবার উঠছে আবার নামছে, তাহলে আমাকে তার মানে এইটা ধরো সেন্ট্রাল, এটা হয়তো আমি যদি 0 ধরি, তাহলে 0 থেকে হয়তো একটুখানি সরিয়ে নিলাম, আরেকটু সরিয়ে নিলাম, আরেকটু সরিয়ে নিলাম, আরেকটু সরিয়ে নিলাম, তাহলে তবে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, চারটে পয়েন্ট গ্রাফের জন্য পেলাম। আবার একটু সরিয়ে নিলাম, আবার এই পয়েন্টটা পেলাম, আবার এই পয়েন্টে পেলাম। তার মানে আমার এই গোটা গ্রাফটা আঁকতে অন্তত প্রায় 150টা কি মানে 200টা হয়তো ডেটা মানে রিডিং আর কি প্রয়োজন পড়েছিল গোটা এই প্যাটার্নটা আঁকতে। এবং সেটা তারপর স্যারকে বললাম যে স্যার আমাকে কম্পিউটারে গ্রাফিকে দেবো, বলো ফার্স্ট সেমিস্টারে অ্যালাউ করা হয় না। বললেন কিছু করার নেই, তখন নতুন সবে ভর্তি হয়েছি, ওই তোমাদের ওই মিলিমিটার ডিভিশন গ্রাফ পেজে ধৈর্য ধরে বসে বসে এইটা এঁকেছিলাম। কিন্তু টোটাল 150 খানা, 150 কি বেশি হবে, আরো 200-র মতো। এই নাহলে তুমি ভাবো না এই কার্ভেচারটা আসবে কি করে, একটা এরকম নচের জন্যই তো তোমার 10টা করে প্রায় পয়েন্ট লাগছে। এই যে একটা নচের জন্য এখানে কটা পয়েন্ট আছে, মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, 29টা এখানেই দেখতে পাচ্ছি। এবার এটা তো একটা হাইপোথেটিক্যালি আঁকা, এবং বাস্তবে 29-এর জায়গায় 50টাও আসতে পারে। আমি হয়তো সেক্ষেত্রে এখানে হয়তো 8টা 10টা করে পয়েন্ট নিয়ে নিয়ে এক একটা নচের জন্য হয়তো তোমার 4টে 5টা করে পয়েন্ট নিয়ে কাজ ছেড়েছি, উপায় ছিল না কিছু, মানে যন্ত্রের লিমিটেশন তাই বলে আর কি। ট্রাভেলিং মাইক্রোস্কোপ বলে একটা মাইক্রোস্কোপ হয়, তোমাদের তো ট্রাভেলিং মাইক্রোস্কোপ ক্লাস 12-এর প্র্যাকটিক্যালে ছিল, কিন্তু তোমাদের কপাল খারাপ হলো না আর কি। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের ইন্টেন্স কি বলে ডিফ্র্যাকশনের যে গ্রাফ, সেটা হচ্ছে এই রকম দেখায় আর কি। এই এক্সপেরিমেন্টটা কিভাবে করেছিলাম সেটা দেখিয়েছিলাম আর কি। এই ট্রাভেলিং মাইক্রোস্কোপ, তার গায়ে সেন্সর লাগানো ছিল, আর এইখানে লেজার বিম ছিল, আর এই হচ্ছে স্লিট। এই স্লিটের মধ্যে দিয়ে লেজার বিমটা যখন পাস করছে ডিফ্র্যাকশন প্যাটার্ন এরকম তৈরি হচ্ছে। এই ট্রাভেলিং মাইক্রোস্কোপটা আমরা এই ডিরেকশনে মুভ করাতে পারতাম, এবং সেখানে ট্রাভেলিং মাইক্রোস্কোপটা 1/100th of a সেন্টিমিটার এই অ্যাকুরেসিতে মুভ করানো যেত। এইটাই তার মানে এই সেন্সারটাই হচ্ছে স্ক্রিন, এবং এইখান থেকে এই স্লিট থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে তার মানে এল, ক্যাপিটাল এল। বেশ, এরপর যে অংশটায় আমরা ঢুকবো সেটা হচ্ছে গ্রেটিং। গ্রেটিংটা কি না, গ্রেটিংটা হচ্ছে এই এখানে যেমন একটাই কেবলমাত্র তোমার স্লিট ছিল আর কি, এখানে তো একটাই স্লিট ছিল। গ্রেটিংয়ের মধ্যে কি হয় না, গ্রেটিং আসলে আগে যখন প্রথম তৈরি করা হতো কাঁচের উপর লাইন টানা হতো, অর্থাৎ এটা ধরো একটা প্লেন গ্লাস, সেই গ্লাসের উপর রুল টানা হতো, এইটা হচ্ছে রুলিং। এখান দিয়ে আঁচড় কাটা হয়েছে, এখানে আঁচড় কাটা হয়েছে, এখানে আঁচড় কাটা হয়েছে, এখানে আঁচড় কাটা হয়েছে। আঁচড় কাটার ফলে এই জায়গাটা ওপেক হয়ে গেছে, অস্বচ্ছ হয়ে গেছে, আর যেখানটা আঁচড় কাটা হয়নি সেই জায়গাটা ট্রান্সপারেন্ট আছে। তা মজার ব্যাপার হচ্ছে এইগুলো কিন্তু ওই যে আঁচড় কাটার
আমি তো এটা ম্যাগনিফাইড ভিউতে এঁকেছি, আসলে কিন্তু আঁচড়গুলো খুব ঘন ঘন, তুমি মানে চিন্তা করতে পারো না যে 10,000 লাইন্স পার সেন্টিমিটার, তার মানে এই আঁচড় মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে 10,000 লাইন্স আছে। সেরকম আঁচড় কাটার ব্যবস্থাও আছে। 1000 লাইন্স পার সেন্টিমিটারও হয়, 10,000 লাইন্স পার সেন্টিমিটারও হয়। তার মানে বুঝতে পারছো কি সূক্ষ্মভাবে আঁচড় কাটা হয় আর কি। হ্যাঁ, সে ব্যবস্থা আছে। এই সিস্টেমটাকে বলা হয় গ্রেটিং। এই গ্রেটিং এর ডিটেল ক্যালকুলেশন তোমাদের নেই, তাহলে এই সিস্টেমটা তার মানে আসলে মাল্টিপল স্লিট হিসেবে কাজ করবে, অর্থাৎ যেখানে রুলিং নেই সেখানটা দিয়ে আলো বেরোবে, আর যেখানে রুলিং আছে, রুলিং মানে আঁচড় কাটা আছে, সেখান দিয়ে আলো বেরোবে না। তার মানে এইখান দিয়ে আলো বেরোচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে না, এখান দিয়ে আলো বেরোচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে না, এখান দিয়ে আলো বেরোচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে না। তার মানে ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ মাল্টিপল স্লিট। ওখানে সিঙ্গেল স্লিট ছিল, গ্রেটিং হচ্ছে মাল্টিপল স্লিট। এইটাকে বলা হয় ডিফ্র্যাকশন গ্রেটিং। আরেক ধরনের গ্রেটিংও হয়, সেটাকে বলা হয় রিফ্লেকশন গ্রেটিং। এটা ট্রান্সমিশন গ্রেটিং, ট্রান্সমিশন মানে আলো ট্রান্সমিট করছে, দিয়ে ডিফ্র্যাকশন ঘটছে। তা এই জাস্ট শর্তটুকু তোমাদের সিলেবাসে আছে যে এইখানে এই যে ফাঁকগুলো দেখছো, ছোট্ট ছোট্ট এখানে ফাঁক রেখেছি আমি, একটু ম্যাগনিফাই করলে একটু ক্লিয়ার হবে। দেখো এখানে ফাঁক রাখা আছে, এইগুলো তার মানে এই জায়গাগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট, আর এই বাদ বাকি এই জায়গাটা হচ্ছে আঁচড়। তা তোমার এই যে দুটো ফাঁকের মধ্যে গ্যাপ হচ্ছে ডি, অর্থাৎ যদি 10,000 লাইন্স পার সেন্টিমিটার হয়, 1 সেন্টিমিটার আছে 10,000 লাইন, বা 10,000 লাইনের মধ্যে গ্যাপ হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে একটা লাইনের মধ্যে গ্যাপ হচ্ছে 1/10,000 সেন্টিমিটার, অর্থাৎ ডি ইজ 1/10,000। এইটা হচ্ছে স্মল ডি, এইটা হচ্ছে সেন্ট্রাল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে থিটা, এবং এইটা হচ্ছে এইখান দিয়ে যদি একটা সোজা লাইন টেনে এখানে স্ক্রিনে ফেলি, সেইটা হচ্ছে সেন্ট্রাল অর্ডার। তাহলে সেন্ট্রাল অর্ডার থেকে কিছুটা দূরে, মানে একটা ডিস্টেন্স দূরে যে অর্ডারটা তৈরি হচ্ছে, সেটা ব্রাইট হতে পারে, ডার্ক হতে পারে, যা হতে পারে, যা খুশি হতে পারে, সেইটা অ্যাকচুয়ালি করা হয় কি একটা লেন্স ব্যবহার করা হয়, কনভেক্স লেন্স। কারণ এইখান দিয়ে তো অনেকগুলো, তার মানে সহজ কথায় বলতে গেলে এই প্রত্যেকটা থেকে যে আলোগুলো একই অ্যাঙ্গেলে বেরিয়েছে, তাদেরকে সবগুলোকে মানে ডিফ্র্যাক্টেড বিম যেগুলো বেরিয়েছে, সেগুলো সবগুলোকে ফোকাস করা একটা নির্দিষ্ট পয়েন্টে, দ্যাট ইজ পি। এইভাবে গ্রেটিং ব্যবহার করা হয়। গ্রেটিং নিয়ে আপাতত আর এক্সট্রা কিছু জানার দরকার নেই। এই গ্রেটিং এর সাহায্যে কিন্তু আমরা আমি তোমাদের ক্লাস 11-এ বোধহয় একটা কথা বলেছিলাম যে ওই বিশেষ করে উইন্স ডিসপ্লেসমেন্ট ল, থার্মোডাইনামিক্স বা কাইনেটিক থিওরি, ওই জায়গাটায় একটা ল না, রেডিয়েশন চ্যাপ্টারে ছিল, ঠিক রেডিয়েশন চ্যাপ্টারে উইন্স ডিসপ্লেসমেন্ট ল বলে একটা ল ছিল, বাংলায় বলে ভিনের স্মরণ সূত্র। তা ওই উইন্স ডিসপ্লেসমেন্ট ল পড়াতে গিয়ে একটা কথা বলেছিলাম, মনে আছে কি জানি না, সেটা হচ্ছে যে সূর্যের আলো আমরা যে 7টা বর্ণ বলি, ছোটবেলা থেকে ভিবজিও শিখে এসেছি, সেটা কিন্তু অত্যন্ত ভুল। সূর্যের আলোর মধ্যে অসংখ্য বর্ণ আছে, দেয়ার আর নিউমারাস, মানে ইনফাইনাইট নাম্বার অফ কালার্স, এবং শুধুমাত্র আমরা যে কটা আলো দেখতে পাই আমাদের দৃষ্টি সীমা, অর্থাৎ ওই বেগুনি থেকে লাল, তার বাইরেও অসংখ্য বর্ণ আছে যেগুলো আমরা দেখতে পাই না। অতি বেগুনি মানে আল্ট্রাভায়োলেট আছে, ইনফ্রারেড আছে, এমনকি তার চেয়েও কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট মানে শর্টার ওয়েভলেন্থেরও আছে, লঙ্গার ওয়েভলেন্থেরও আছে ইভেন যেটা আমাদের দৃষ্টিসীমার মধ্যে, অর্থাৎ যেটা আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে, অর্থাৎ সেখানেও কেবলমাত্র 7টা কালার আছে তা কিন্তু নয়। লাল যেটা দেখছি দ্যাট ইজ নট ওয়ান কালার, লাল হয়তো মানে কয়েক লক্ষ লাল তার মধ্যে মিশে আছে। আমাদের যন্ত্রের লিমিটেশন, আমরা সেই 10 লক্ষ বা 1 লক্ষ লাল বর্ণকে আলাদা পৃথক করে চিনতে পারছি না, দেখতে পাচ্ছি না। প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ওয়েভলেন্থ। তা সেই বিশ্লেষণ করা, অর্থাৎ ওয়েভলেন্থ, অর্থাৎ ভিন্ন ওয়েভলেন্থ বা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে ভিন্ন ভিন্নভাবে আলাদা করে আলাদা আলাদা স্থানে যদি আমি ফেলতে পারি, তবেই তাকে আলাদাভাবে রিকগনাইজ করতে পারবো, নাহলে তো চিনবার কোনো কারণ নেই। অর্থাৎ আমি ওই 1 লক্ষ লালকে যদি আলাদা আলাদা স্থানে ফেলতে পারি, ওই একটাই আলো এসে পড়লো, কিন্তু ওই 1 লক্ষ আলাদা আলাদা স্পটে পড়লো গিয়ে, তবে আমি
তাকে বুঝতে পারবো হ্যাঁ ওর মধ্যে 1,00,000 রকমের লাল আলো মিশে আছে। তো যাই হোক, 1,00,000 তো সম্ভব হয় না আমাদের। তা আমাদের তার মানে যে কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা টার্ম ইম্পর্টেন্ট খুব, যেটাকে বলে রিজলভিং পাওয়ার, বিশ্লেষণী ক্ষমতা। অর্থাৎ মানে এইখানে ধরো তুমি একটা লোককে দেখছো এরকম মোটা, দূর থেকে দেখছো, আসলে কিন্তু এইখানে একটি লোক নেই, আসলে এখানে দুটো লোক আছে। তাহলে এই দুটো লোককে তোমার তার মানে আলাদা করে বুঝতে গেলে তোমাকে কি করতে হবে, এই যে মানে ধরো তোমার কাছে একটা এই দুটো লোক পাশাপাশি অনেক দূরে দাঁড়িয়ে আছে, তুমি একটা কমজোরি দূরবীন দিয়ে তাকে একটা ওই দুটো লোককে একটা লোকই মনে করছো একটা লোক মোটা সোটা একটা লোক দাঁড়িয়ে আছে। এবার আরো জোরালো যদি দূরবীন দিয়ে তুমি দেখো, তাহলে তুমি এইখানে বুঝতে পারবে এখানে একটু মাথাটা নেমেছে, এর আবার মাথাটা উঠেছে, অর্থাৎ দেয়ার মাথা তো এরকম নচের মতো হয় না, এবং তার মানে এইখানে দেয়ার আর টু হেডস, এখানে একটা হেড নেই, সেটা আমরা তার মানে সিদ্ধান্ত করতে পারবো। সোডিয়াম ভেপার ল্যাম্প, সোডিয়াম ভেপার ল্যাম্প হচ্ছে ওই হলুদ রঙের আলো যেগুলো রাস্তায় লাগানো হয়, সেই সোডিয়াম ভেপার ল্যাম্প হলুদ রঙের আলো দেয়। সেই সোডিয়াম ভেপার ল্যাম্পের আলোটাকে মোটামুটি মনোক্রোমাটিক লাইট হিসেবে ট্রিট করা হয়, যে 5893 অ্যাংস্ট্রম একটাই সোডিয়াম ভেপার ল্যাম্পের আলো, ওখান থেকে একটা সিঙ্গেল ওয়েভলেন্থ বেরোয়, এবং তুমি যদি প্রিজম দিয়ে সেই আলোটা পাঠাও, ইয়েলো লাইন একটা পাবে 5893 অ্যাংস্ট্রমের। আরও অন্য লাল নীল সবুজ হলুদ সব পাবে, সেগুলো সোডিয়ামের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেগুলো তৈরি হয় সোডিয়াম ভেপার ল্যাম্প তৈরি করার জন্যে। সোডিয়াম ভেপার ল্যাম্পের মধ্যে খানিকটা নিয়ন গ্যাস ভরে দেওয়া হয়, সেই নিয়ন গ্যাসের মধ্যে নিয়ন গ্যাসের ইলেকট্রনগুলোর ওই বিভিন্ন যে মানে ওরা একটা তোমার এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে জাম্প করে, তার জন্য ওই বিভিন্ন অন্যান্য কালারগুলো আসে। যদি একদম খাঁটি ওই তোমার সোডিয়ামের যে গোল্ডেন ইয়েলো ফ্লেম যেটাকে বলা হয়, সোডিয়ামের ফ্লেম টেস্টে যে আলোটা দেখতে পাওয়া যায় কেমিস্ট্রিতে, সেই আলোটা যদি পেতে হয় তাহলে করতে হবে কি একটা ওই তোমার করতে হবে, অর্থাৎ একটা স্পিড ল্যাম্প জ্বালাতে হবে, এবং স্পিড ল্যাম্পের মুখে একটা তুলো নিয়ে তুলোতে ওই নুন জলের মধ্যে সেই তুলোটাকে ভিজিয়ে, সোডিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে সেই তুলোটাকে ভিজিয়ে যদি পোলতের মতো করে ধরা যায়, তখন দেখা যাবে সেখান থেকে ওই গোল্ডেন ইয়েলো লাইট বেরোচ্ছে। তার ইন্টেন্সিটি অবশ্য কম হবে। তা আগেতে কিন্তু আমাদের মাস্টারমশাইরা ওইভাবেই এক্সপেরিমেন্ট করেছে না, সেই যুগে সোডিয়াম ভেপার ল্যাম্প ছিল না, আমরা অবশ্য ল্যাবরেটরিতে সোডিয়াম ভেপার ল্যাম্প পেয়েছি, কলেজেও পেয়েছি। তা সেইখানে কিন্তু প্রিজম দিয়ে যদি আলোটা পাঠানো হয়, আমরা একটি লাইট ব্রাইট স্পট দেখতে পাবো, দ্যাট ইজ, এবং সেটা মোটামুটি ল্যামডা মাপা গেছে, সেটা দেখা যায় 5893 অ্যাংস্ট্রম। কিন্তু খুব হাই রিজলভিং গ্রেটিং, মানে খুব হাই, এই যে গ্রেটিংয়ে এই যে বলেছি 10,000 লাইন্স পার সেন্টিমিটার, এইরকম যদি ইচিং থাকে, এটাকে বলা হয় যে আঁচড়ানো, এটাকে বলা হয় ইচিং অফ এ গ্রেটিং, এই ইচিংটা যদি খুব এরকম বেশি হয়, তখন দেখা যায় এই সোডিয়াম ভেপার ল্যাম্পের আলোকে দুটো লাইনে, দুটো ইয়েলো লাইনে ভাগ করা যায়। একটা ইয়েলো লাইনের তোমার ওয়েভলেন্থ হচ্ছে 5890 অ্যাংস্ট্রম, আর একটা ওয়েভলেন্থ হচ্ছে 5896 অ্যাংস্ট্রম। আমরা দেখো এতক্ষণ যেটা মাপছিলাম এই দুটোর অ্যাভারেজ 90 আর 96 এর যোগ করে 2 দিয়ে ভাগ করলে 93 হয়, অ্যাভারেজটা মাপছিলাম, কিন্তু আসলে কিন্তু এর মধ্যে দুটো লাইন মিশে আছে, একটাকে D1 বলে, একটাকে D2 বলে। এই হচ্ছে রিজলভিং পাওয়ার। আর এই যে but instead of prism, if diffraction grating is used having high number of rulings per unit length, then D1 and D2 can be resolved. এই যে সোডিয়াম ভেপার ল্যাম্প 1 ইয়েলো লাইন, মোটামুটি এই যে 1000 লাইন্স পার সেন্টিমিটার ওলা গ্রেটিং দিলে একটাই ইয়েলো লাইন পাবে, 5893 অ্যাংস্ট্রম ওয়েভলেন্থ মাপা যাবে তার। আর যদি 8000 লাইন্স পার সেন্টিমিটার এরকম গ্রেটিং নাও, 10,000 না, 10,000 পাওয়াও কঠিন, 8000 লাইন্স পার সেন্টিমিটার এরকম গ্রেটিং নিয়ে যদি সোডিয়াম ভেপার ল্যাম্প পাঠাও, তখন এই দুটো লাইন ঠিক আলাদা হয়ে যায়। অর্থাৎ মানে ওই যে তীব্রতাটা, আলোর তীব্রতাটা, এইটা মানে আলাদা হয়ে যায়। অর্থাৎ এই যে 1000 লাইন্স পার সেন্টিমিটারের জন্য এই দুটো তোমার একই জায়গায় লাই করে, মানে ফলে তুমি যে এফেক্টিভ যে ইন্টেন্সিটিটা দেখো, এই গেল গিয়ে এই, কেন দেখো না, ভাবো একটা জিনিস ভালো করে, আমরা
দুটো আলো পরপর ইন্টেন্সিটিকে এইভাবে ফেলেছি, একটা ধরো 5890 জন্যে, একটা 5890, এই ডটেরটা হচ্ছে 5890 আর এইটা হচ্ছে 5896, এই যে লাইনটা দেখিয়েছি। এইবার একটা জিনিস ভাবো, এই মাঝখানের ইন্টেন্সিটিটা কত দেখবো, এই জায়গাটার ইন্টেন্সিটিটা ডিস্টেন্সে, এটা তো ডিস্টেন্স স্কেল না, দেখবো হচ্ছে এই যে তো ইন্টেন্সিটি পিকটা তার এই ভ্যালুটা কত না এইখান থেকে এতটা, আর এইটার এই স্থানে এর ভ্যালুটা কত না এতটা। তাহলে যখন দুটো সুপারপোজ করছে তাহলে এই দুটো ইন্টেন্সিটি অ্যাড হয়ে যাবে এবং সেটা এই এতটা লেন্থ অ্যাড হলে বুঝতেই পারছো ইন্টেন্সিটিটা অনেক বেশি দেখবো এবং একটা সিঙ্গেল ইন্টেন্সিটি দেখবো। তাহলে উই কান্ট ডিফারেন্সিয়েট। তাহলে ডিফারেন্সিয়েট করতে গেলে এই দুটো এই ম্যাক্সিমা পয়েন্টকে আরও দূরে হাঁটাতে হবে, দূরে সরাতে হবে, যেটা এই 8000 লাইন্স পার সেন্টিমিটার এ করতে পারে। এইরকম এইখানে একটা ম্যাক্সিমা, এখানে একটা ম্যাক্সিমা, এইখানটায় দেখো এইটুকু পরিমাণ যদি যোগ হয়, এই বাঁ দিকের পিকের জন্যেও এইটুকু, ডান দিকের পিকের জন্য অর্থাৎ 5890 জন্যেও এই ইন্টেন্সিটি আর 5896 জন্যও এই ইন্টেন্সিটি, এই দুটো যোগ করলে কতটা হবে, বড় জোর এতটা হবে। আমি এখানে হাতটা রেখেছি, তার মানে তুমি এই 5896 এর ইন্টেন্সিটি থেকে এখানটায় তীব্র আলো দেখতে পেলে, এইখানটা একটু হলেও একটু অন্ধকার দেখবে, আবার এইখানটায় ম্যাক্সিমাম আলো দেখতে হবে। তাহলে এই যে সামান্য অন্ধকার দেখছো, সেই সামান্য অন্ধকারটাই তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে দেয়ার ইজ এ মিনিমা হিয়ার, এবং তার মানে এই দুটো লাইন কিন্তু একটি লাইন নয়, দুটি লাইন। এইভাবে আমরা D1 আর D2 কে আলাদা করে চিনতে পেরেছি। অর্থাৎ রিজলভিং পাওয়ার অফ এন ইনস্ট্রুমেন্ট যত বেশি হবে তত তোমার আমরা বিভিন্ন ওয়েভলেন্থের আলোগুলোকে তত দূরে দূরে প্লেস করতে পারবো। এইটা হচ্ছে আমাদের কাজ। অর্থাৎ এইটার ইন্টেন্সিটি স্কেলটা এইরকম, মানে এইটাকে রেজাল্টেন্টটা এরকম দেখাতো, আর এইটার বেলায় এই একটু সামান্য নচ দেখিয়েছে এই ডিস্টেন্স স্কেলে। এই যে 5890 অ্যাংস্ট্রম, অর্থাৎ অ্যাকচুয়ালি if angular displacement of the first minima of D1 be theta D2 then the image is just resolved, মানে একটার ম্যাক্সিমা যদি আরেকটার মিনিমাতে ঠিক লাই করে তবেই কিন্তু এই ঘটনাটা ঘটে, না হলে কিন্তু হবে না। অর্থাৎ এই যেমন ধরো এইটা এই যে দ্বিতীয়টা, এইটার মিনিমাটা কোথায় না, আমি যেখানে হাত রেখেছি সেইখানে, এই গ্রাফটার মিনিমাটা আসছে এইখানে। অর্থাৎ একটা গ্রাফের ম্যাক্সিমা যদি আরেকটা গ্রাফের মিনিমাতে লাই করে তবেই একমাত্র এই রিজলিউশনটা পাওয়া যায় এই জিনিসটা। এবং সার্কুলার অ্যাপারচারওয়ালা আলোর ক্ষেত্রে, অর্থাৎ যেখানে তোমার গোল ছিদ্র দিয়ে আলো আসছে, তার জন্য এই থিটার ভ্যালুটা এই যে কতটা তফাৎ হবে সেটার জন্য এইরকম একটা এক্সপ্রেশন আসে। এগুলো সব জাস্ট তোমাদের মানে প্রমাণ কোনোটাই নেই। থিটা ইকুয়াল টু 1.22 ল্যামডা বাই এ হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল, আর রেক্ট্যাঙ্গুলার স্লিটের জন্য থিটা ইকুয়াল টু ল্যামডা বাই এ, যেখানে এ হচ্ছে ডিস্টেন্স অফ দ্য স্লিট মানে লেন্থ অফ দ্য স্লিট। হ্যাঁ, এটা এখানে সাইন থিটা ইকুয়াল টু থিটা করে নেওয়া হয়েছে, এখানে তোমার সাইন থিটাটা আর সাইন থিটা রাখা হয়নি এক্সপ্রেশনে, নাহলে সাইন থিটা ইকুয়াল টু আসা উচিত ছিল। আর রিজলভিং পাওয়ার অফ এন ইনস্ট্রুমেন্ট, এই যে থিটা অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেলের রেসিপ্রোকালকে 1/θ দিয়ে লেখা হয় এবং সেটাকে রিজলভিং পাওয়ার বলা হয়। অর্থাৎ রিজলভিং পাওয়ার হচ্ছে এখানে A/1.22 ল্যামডা, আর এটার বেলায় A/ল্যামডা। ঠিক আছে, এইটুকু থাক আজকে। শুধু বাকি রইল অপটিক্সের যে অংশটা, তার মধ্যে তোমাদের বাকি রইল হচ্ছে দুটো জায়গা। একটা হচ্ছে এই খানে ওয়েব অপটিক্সে একটা অংশ বাকি রইল, সেটা হচ্ছে ওই কি বলে, এরপরে আছে পোলারাইজেশন অফ লাইট। আর তোমাদের আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে টেলিস্কোপস, মানে অ্যাকচুয়ালি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টসের মধ্যে ক্যামেরাটা পড়িয়ে দিয়েছিলাম, টেলিস্কোপ, বাইনাকুলার, এই জায়গাগুলো একটু আছে, এই জায়গাগুলো আলোচনা করব। এবার আজকের অংশ থেকে প্রশ্ন থাকলে করে ফেলো। না স্যার, প্রশ্ন নেই। স্যার একটা প্রশ্ন আছে। বলো।
স্যার বলছি এই সোডিয়াম লাইটে যেমন দুটোর জন্য আলাদাভাবে আমরা বুঝতে পারছি দুটো ওই যখন সেপারেশন হলো, হুম তখন ওই যদি রেড এর জন্য তো অনেকগুলো আছে বললেন, তাহলে ইয়েলো এইগুলো সোডিয়াম লাইটের মধ্যে দুটো পাওয়া গেছে। এবার ব্যাপার হচ্ছে ইয়েলো তো বহু রকমের হয়, সোডিয়াম লাইটের ইয়েলোটাই তো একমাত্র ইয়েলো নয়। তো ব্যাপার হচ্ছে তাহলে ইয়েলোর মধ্যে ওই রকম কয়েক লক্ষ থাকতে পারে। সোডিয়াম ভেপার অর্থাৎ সোডিয়ামের মধ্যে অ্যাকচুয়ালি তোমার সোডিয়াম যে আলোটা দেখায় গোল্ডেন ইয়েলো ফ্লেম টেস্টে, যে কেমিস্ট্রিতে তোমরা পড়েছো, গোল্ডেন ইয়েলো দেখায় আলো, যেমন ক্যালসিয়াম ব্রিক রেড দেখায়, বা ধরো তোমার কপার ব্লুইশ গ্রিন দেখায়। এই যে আলোগুলো, এই আলোগুলো, এই ফ্লেমগুলোর কালারগুলো কি ইন্ডিকেট করে? এই কালারগুলো আসলে ইন্ডিকেট করে ট্রানজিশন অফ ইলেকট্রনস ফ্রম ওয়ান এনার্জি লেভেল টু অ্যানাদার। এবার সোডিয়ামের বেলায় ওই দুটো ইলেকট্রন ট্রানজিশনই কেবলমাত্র হয় বলেই ওইখান থেকে ওই দুটো লাইন আলাদা করে আসছে, ওখানে আর কোনো ট্রানজিশন হচ্ছে না। যদি হতো তাহলে আসতো, এবং সেটা আমরা আলাদা করে চিনতে পারতাম কিনা সেটা আমাদের যন্ত্রের ক্যাপাবিলিটি কতটা তার উপর ডিপেন্ড করছে। চিনতে পারতাম, হয়তো নাও পারতে পারতাম। বুঝতে পারলে কি বলছি? এবার হয়তো এমন কোনো হয়তো মেটেরিয়াল থাকতেই পারে যেখান থেকে যে ইয়েলো লাইটটা আসছে, যে ইয়েলো লাইটের তোমার ওই ওয়েভলেন্থ 5897 অ্যাংস্ট্রম, বা হয়তো তার ওয়েভলেন্থ 5899 অ্যাংস্ট্রম। সবগুলোই তো হলুদ, কাছাকাছি তো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর কিছু? না। বেশ, তাহলে লিভ করো আজকের মতো।